বুঝতেই পারছেন খুঁচিয়ে ঘা কে করছে, কেন করছে, এবং যে ঠেলা বুঝতে হবে এখন, সেটা কিভাবে সেই ঠেলাটা আসছে, এটাই নিয়ে এখনকার প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন এই মুহূর্তে যে সম্পর্ক, তা নিশ্চিতভাবেই ইতিহাসের সবথেকে তলানিতে থাকা সম্পর্ক। শুধু তাই নয়, একটি ভয়ঙ্কর জটিল সন্ধিক্ষণে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে। বাণিজ্য সীমান্তের বর্তমান ছবি, কূটনৈতিক সম্পর্ক, একটা অলিখিত অবরোধ বা তীব্র বাণিজ্যিক ও কূটনৈতিক চাপে এখন বাংলাদেশকে ফেলছে ভারত। কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা বিস্তারিত বলার দরকার পড়ে না, আপনারা জানেন। পরিস্থিতির যেন হঠাৎই ভীষণভাবে অবনতি হয়েছে। অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে বাতাসে ভাসছে এমন জল্পনা শুধু অর্থনৈতিক বা অবরোধ বা কূটনৈতিক বার্তা দেয়া নয়, ভারত হয়তো অন্য কিছু করতেও চলেছে। কিন্তু কেন পরিস্থিতি হঠাৎ এতটা খারাপ হয়ে গেল? এটা ঠিক যে ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার আগে থেকেই ভারত বিরোধিতাকে তার হাতিয়ার করে চলেছে, কিন্তু সেটা তো নতুন কথা নয়। সেই 2024-এর আগস্ট থেকেই তো এটা চলছে। তো এখন এমন কি হলো নতুন করে যে ভারত তার হাই কমিশন, ডেপুটি হাই কমিশনগুলোর কর্মচারীদের পরিবারদের সরিয়ে নিয়ে এলো, কর্মী সংকোচন করছে, মানে যাকে বলে এখন একটা স্কেলিটন সার্ভিসের জায়গায় নিয়ে চলে যাচ্ছে ভারত তার হাই কমিশন এগুলো এবং ডেপুটি হাই কমিশনগুলোকে। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রকৌশলীদের তুলে নিয়ে এলো গোপনে, অথচ এই বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার কর্পোরেশন এদের মিলিত একটা চুক্তি অনুযায়ী মিলিত একটা বিদ্যুৎ কেন্দ্র। এটা কেন এরকম করলো ভারত? এমন কি হলো যে সেখানে তার কর্মচারীদের সংখ্যাও কমিয়ে নিয়ে আসছে? কি এমন হলো এটা? তারপরে শুধু তাই নয়, দেখুন খবর আমি গতকাল বলেছি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যেটা ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার বোর্ডের তাদের মিলিত প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে প্রকৌশলীদের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের তুলে নিয়ে এলো হঠাৎ, কাউকে কিছু না জানিয়ে। সীমান্তে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি তো আগেই তুঙ্গে উঠে আছে। বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরো কড়া করে তুলছে দিনকে দিন। খবর পাচ্ছি যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার রাস্তায় হাঁটছে ভারত। এই বাণিজ্য বন্ধ যেমন সরকারি তরফ থেকে করা হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে বেসরকারি ও বিজেপির দলীয় স্তরের চাপে। কিন্তু মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে, যখন নির্বাচন আর মাত্র কয়েকটা দিন দূরে, নতুন সরকার ক্ষমতায় আসার মুখে, তখন কয়েকটা দিন অপেক্ষা কেন করলো না ভারত? অপেক্ষা তো করতে পারতো যে বিএনপি আসুক ক্ষমতায়, কিংবা জামাত আসুক, কিংবা অন্য যে কেউ, কিংবা মিলিজুলি যেটাই হোক না কেন, সের জন্য তো অপেক্ষা করতে পারতো ভারত। এর উত্তরে যা বলার তা হলো যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন আদৌ নতুন সরকার গড়ার নির্বাচন কিন্তু নয়। এই নির্বাচন প্রায় পুরোটাই চোখে ধুলো দেওয়ার নির্বাচন। গণভোট নামে যে বস্তুটির পক্ষে ম্যান্ডেট জোগাড় করা এই নির্বাচনের মূল লক্ষ্য, সেটা হয়ে গেলেই নির্বাচনের বাকি অংশটা অর্থাৎ সংসদ গঠন মোটামুটি অর্থহীন হয়ে যাবে। কারণ
যে পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান বর্তমানে রয়েছে, সেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সব থেকে বেশি, কিন্তু ওই গণভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন কে? স্বয়ং ইউনূস। সেটাই কিন্তু হচ্ছে ব্লু প্রিন্ট, এবং সেই ব্লু প্রিন্ট অনুযায়ী এই নির্বাচনটা হচ্ছে। জুলাই সনদের পক্ষে গণভোট করলে, অর্থাৎ হ্যাঁ ভোট যদি সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে জুলাই সনদ গৃহীত হয়ে যাবে। আর সেই সনদ অনুযায়ী দেশের সংবিধানে কতগুলো সংশোধন হবে জানেন? ৮০টারও বেশি সংশোধন হবে। 80 সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে, কি পর্যায়ে থাকবে বুঝতে পারছেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার খোলনলচে পুরো পাল্টে যাবে। আর এই জুলাই সনদ গ্রহণ যে নির্বাচনের আগেই কেবলমাত্র ঘোষণার অপেক্ষা, সেটা বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। ব্যালট পেপার কেলেঙ্কারি এবং কিভাবে ভোট দখল করা হবে, কিভাবে জালিয়াতি করা হবে, সেই ব্যালট পেপার কেলেঙ্কারি যে কেবলমাত্র বিএনপি এবং অন্যান্য বিরোধীদের অভিযোগ মাত্র নয়, অভিযোগে যে যথেষ্ট সারবত্তা আছে, সেটা তো নির্বাচন কমিশন মোটামুটি মেনেই নিয়েছে। সুতরাং নির্বাচনের পর নতুন সরকারের অপেক্ষায় ভারত বসে থাকলে সেটা ফালতু দিন কাটানো হবে। তাছাড়া ইউনূস সরকারের মতো একটা অনির্বাচিত স্টপ গ্যাপ অন্তর্বর্তী সরকারের অতি সাম্প্রতিক কাজকর্ম দেখে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাওয়ার জন্য তৈরি? এরকম যদি আপনি ভেবে থাকেন, তাহলে একদম ভুল ভাবছেন। ইউনূস সরকারের দুটি সিদ্ধান্ত, বহু সিদ্ধান্তের মধ্যে থেকে দুটি সিদ্ধান্ত যা গত ৩-৪ দিনে নেওয়া হয়েছে, তার দিকে একবার আপনার নজর দিতে অনুরোধ করছি। প্রথম ঘটনাটি হলো ভারতের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক জোন IEZ এই চুক্তি বাতিলের ঘোষণা। 2015 সালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর করা এই চুক্তিতে, ভারতের সাথে হওয়া এই চুক্তির আওতায় ছিল চট্টগ্রামের মিরসরাই এবং বাগেরহাটের মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি, বিশেষ স্পেশাল ইন্ডিয়ান ইকোনমিক জোন। তবে 2026 সালের 26 জানুয়ারিতে বাংলাদেশের সরকার এই পরিকল্পনা থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে, যেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, সেখানে এখন চীন ও পাকিস্তানের সহযোগিতায় একটি প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, যা সামরিক সমস্ত সরঞ্জাম তৈরি করবে। গোলা বারুদের সংকটের কথা মাথায় রেখে নাকি বাংলাদেশ এখন নিজের সুরক্ষায় আত্মনির্ভরশীল হতে চায়। এখানে মূলত সামরিক সরঞ্জামের খুচরো যন্ত্রাংশ, কামানের গোলা, ট্যাঙ্ক, এক্সেল এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ তৈরির পরিকল্পনা করেছে ইউনূস সরকার। মিরসরাইয়ের এই প্রকল্পে পাকিস্তানের কারিগরি সহায়তা বা যৌথ বিনিয়োগ থাকছে। দ্বিতীয় ঘটনা বা ঘোষণাটা হলো বাংলাদেশ চীনের সাথে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তি সই করেছে। গত 27শে জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CETC ইন্টারন্যাশনালের মধ্যে ড্রোন তৈরির কারখানা ও প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বগুড়ায় একটি নতুন বিমান ঘাঁটিতে উন্নত মানের ড্রোন তৈরি ও সংযোজন কারখানা অ্যাসেম্বলি তৈরির কারখানা স্থাপন করা হবে। এখান থেকে কোন ধরনের ড্রোন তৈরি হবে?
মূলত মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিওরেন্স বা মেল এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা ভিটিওএল ড্রোন তৈরি হবে। এই ড্রোনের সাথে মিল খুঁজে পাওয়া যায় ওই যে তুরস্কের বাইরাক্টারের। এই ড্রোনগুলো কেবল নজরদারি নয়, বরং আকাশ পথে আক্রমণ এবং লজিস্টিক সহায়তায় দিতে সক্ষম। ভারত তাহলে কেন উদ্বেগের কারণ? ভারতের কেন? কারণ বগুড়ার যে ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড দিয়ে এবং প্রায় 80 কিলোমিটারের মতো লম্বা, সেই ড্রোনের রেঞ্জের মধ্যে এই এলাকা আছে। ভারত মনে করছে চীনের কারিগরি সহায়তায় তৈরি এই ড্রোনগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত, ভারতের অভ্যন্তরীণ সামরিক গতিবিধির ওপর চীন পুরো নজরদারি চালাতে পারে। ভারতের বিশ্লেষকদের মতে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে ভারতের যে কৌশলগত সুবিধা ছিল, এই ড্রোনের অনুপ্রবেশ তা বিঘ্নিত করবেই। বলা বাহুল্য, এই ড্রোন বাংলা সরকারের সহযোগিতায় সে দেশের সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছতেও দেরি হবে না। যারা বলেন যে যারা বলছেন যে বাংলাদেশের অধিকার আছে নিজের দেশের মাটিতে যে কোনো শিল্প, যে কোনো কারখানা তৈরি করার সার্বভৌম অধিকার আছে তাদেরকে পাল্টা বলা যায়, এই অধিকার কোনো অধিকারই সার্বভৌম হয় না। আমি আমার বাড়িতে লাশ কাটা ঘর তৈরি করতে পারি না। আমার প্রতিবেশীদের আপত্তি করার অধিকার আছে এবং সেই আপত্তিকে তারা তাদের ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধের জায়গায় নিয়ে যেতেই পারে, আর ভারত সেটাই করছে। একবার প্রশ্ন করুন তো, 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধের এই প্রস্তুতি করছে? আপনাদের হয়তো একটু ইতিহাসের দিকে পেছন দিকে ফিরে তাকিয়ে খোঁজ করলে দেখতে পাবেন মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বলেছিলেন, আমাকে তো ভারত ঘিরে রেখে দিয়েছে, আমি কার সাথে যুদ্ধ করব? কারোর সাথে আমার যুদ্ধ করার দরকার নেই। আমার সামরিক বাহিনী নামমাত্র থাকলেই হলো, আমি আমার দেশকে সেই টাকা দিয়ে উন্নয়নের পথে নিয়ে যাব। তো সেই প্রশ্নটা এখন করা যায় যে 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করছে? আর একটা দিকে তো বেশিরভাগটাই আছে বঙ্গোপসাগর, নিশ্চয় পাকিস্তান বা চীনের বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধে। সুতরাং ভারতকে এতদিনে বিষয়টা গুরুত্ব নিয়ে দেখতে হচ্ছে এবং দেখতে হবে। এবার সেটাই করতে চলেছে ভারত, এটাই বিশ্লেষকদের অনুমান। এবার শুধু অর্থনৈতিক অবরোধ বা কূটনৈতিক প্রতিবাদ করে বসে থাকবে না ভারত। এই যে একে একে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব রাস্তা, এর পেছনে আরো বড় উদ্দেশ্য আছে ভারতের। সেই উদ্দেশ্য নির্দিষ্ট কিছু এলাকায় ঝটিতি কোনো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, কিংবা তার চেয়ে বড় মাপের অপারেশন সিন্দুরের মতো আক্রমণ হতে পারে। শোনা যাচ্ছে অপারেশন সিন্দুরে ভারত জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানে আক্রমণ করলে আসিম মুনিরের সেনা তারা আবার প্রত্যাঘাত করে ভারতে এবং জঙ্গি ঘাঁটি তো ভারতে নেই, সুতরাং ভারতের অন্যান্য জায়গায় তারা আক্রমণ করতে আসে। তা বাংলাদেশেও নাকি পাকিস্তানের আসিম মুনিরের মতো মোহাম্মদ ইউনূসও নাকি প্রত্যাঘাতের কথা ভেবে রেখেছেন। এই ভেবে রাখাটা কি জানেন? এই ভেবে রাখাটা বলতে হবে বিনাশকালে বিপরীত বুদ্ধি। বলবেন কিনা ভেবে নিন, আপনার মতামত দিন। দুইটি আন্তর্জাতিক বিষয়ে এভাবে খেয়ে দিল ভারত। মানে একাধিক আন্তর্জাতিক বিষয়ে তো আমাদেরকে খেয়ে দিচ্ছে, একই সময়ে দুই দেশে দুইটি আন্তর্জাতিক অনুষ্ঠান হচ্ছে, মানে বেচা কেনার অনুষ্ঠান এক প্রকার বলা যেতে পারে। যেমন বাংলাদেশে বাণিজ্য মেলা, আর ভারতের হলো আন্তর্জাতিক বই মেলা। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা,
আর ভারতের আন্তর্জাতিক বই মেলা, দুটো জায়গায় ভারত বাংলাদেশকে একেবারে খেয়ে দিছে। মানে এরকম খাওয়া খাইছে, মানে সে আর বলার অপেক্ষা রাখে না। যদি বলেন কেমনে, আপনারা সহজেই ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি। বিষয়টা হলো, বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে, সেই বাণিজ্য মেলায় ভারতীয় তৈরি জুতার একটা মেক ইন ইন্ডিয়া শুজ, মেক ইন ইন্ডিয়া শুজ মানে এর একটা স্টল আছে মেক ইন ইন্ডিয়া। সেই দোকানে এত পরিমাণ মেয়েদের এবং ছেলেদের ভিড়, জুতা এত পরিমাণ বিক্রি হচ্ছে, সে বলার অপেক্ষা রাখে না। এটা জুতা দিয়ে একেবারে আমাদেরকে খেয়ে দিল আর কি। যেখানে বাংলাদেশি পণ্য বয়কট করতে হবে, মানে ভারতীয় পণ্য বয়কট করতে হবে, ভারতীয় মাল খাওয়া যাবে না, ভারতকে মানে ভারতের বিরোধিতা করতে হবে, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না। এই যে কিছুদিন হলো বিশ্বকাপটারে খেয়ে দিল কিভাবে, সেটা আপনারা দেখেছেন। যে বাংলাদেশ বিশ্বকাপটি খেলতে পারলো না, অবশ্য একগুয়েমি আছে, হ্যাঁ, এটা বলার অপেক্ষা রাখে না। মানে জিদ ধরাধরি বেশি করলে, মানে সাধ্যের বাইরে বেশি সাধলে সে স্বাদ তো আর পূরণ হওয়ার নয়, সেরকমই হয়েছে। হ্যাঁ, দেখলাম দোকানে যে সকল কাস্টমার ছিল, ক্রেতা ছিল, তারা প্রশংসায় পঞ্চমুখ। জুতার মান ভালো, জুতা দেখতে সুন্দর, নকশা, স্টাইল, এভরিথিং, মানে প্রাইসও কম, হ্যাঁ, তুলনামূলকভাবে মান অনুযায়ী প্রাইসও কম। তা বাংলাদেশের আন্তর্জাতিক মেলায়, বাণিজ্য মেলায় ভারতের স্টল, ভারতের জুতা, ভারতীয় পণ্য, এভরিথিং মানে চলছে। কিন্তু ভারতে যে আন্তর্জাতিক বই মেলা হয়, আপনারা জানেন বাংলাদেশের লেখকদের বই, মানে বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাঙালি মানুষ, বাংলা ভাষায় কথা বলে, এরা বাংলাদেশের লেখকদের বই খুবই পছন্দ করে এবং ভালোবাসে, এবং বিক্রিও সেই লেভেলের হয়। তা আপনারা জানেন, যেহেতু বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে, এই সরকারের সাথে ভারত নরেন্দ্র মোদী সরকারের সম্পর্ক ভালো নয়, এবং মানে এই কারণে ভারতের যে আন্তর্জাতিক বইমেলা, সেই বইমেলা থেকে বাংলাদেশকে গতবারই মানে বাদ দেওয়া হয়েছিল, তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। এবারও ঠিক সেম ঘটনাই ঘটেছে। এবারও বাংলাদেশকে সে আন্তর্জাতিক বই মেলায় অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, আবারও পাঠক বঞ্চিত হলো। মানে লেখকদের যে একটা মর্যাদা, একটা সম্মান, বাঙালি লেখক হিসাবে সেই মানে সম্মানটা, সেই মানে সমাদর বা সেই কদরের জায়গাটা বাংলাদেশের লেখকরা হারিয়ে ফেললো, তারা সেখানে উপস্থিত হতে পারল না। তো এরকম জুতা আর বই আন্তর্জাতিক দুইটা ঘটনা দিয়েও মানে বাংলাদেশকে খেয়ে দিল আর কি। আপনারা জানেন বিদ্যুৎ নিয়ে এখন কি ঘটনা ঘটছে, আপনারা জানেন গ্যাস নিয়ে বাংলাদেশে কি হচ্ছে, আপনারা জানেন চাইল নিয়ে কি হচ্ছে, আপনারা জানেন পোশাক শিল্প নিয়ে কি হচ্ছে, আপনারা সুতা শিল্প নিয়ে কি হচ্ছে। প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশ আছে চরম এবং কঠিন বিপদে। আর এই বিপদের মধ্যে বাংলাদেশের বাণিজ্য মেলায় ভারত ব্যবসা করে যাচ্ছে, মানে আরাম আয়েসে, মানে সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু মানে বাংলাদেশের মানে লেখকদের লেখা বইগুলো ভারতের আন্তর্জাতিক যে বই মেলা, সেখানে আগেরবারও বঞ্চিত হয়েছে, এবারও বঞ্চিত হয়েছে। পাশাপাশি ভারতে খেলতে যাবে না বলে বিশ্বকাপটা থেকেও বঞ্চিত হয়েছে। এবং আপনারা জানেন যে সাংবাদিকদের যে অ্যাক্রিডিটেশন কার্ড আছে, মানে অ্যাক্রিডিটেশনটা, অর্থাৎ সেখানে যে সাংবাদিকতার সুযোগ থেকেও তাদেরকে আইসিসি বাদ দিয়ে দিয়েছে। বাস্তবতা অনেক কঠিন জায়গায় যে দাঁড়াচ্ছে, এবং আমাদের দেশ যে ক্রমান্বয়ে মানে ধ্বংসের মানে দিকে চলে যাচ্ছে। এবং একটা ওই যে আমি প্রায় একটা কথা বলি, একটা যুদ্ধে পরাজিত হলে বড় কিছুর দরকার হয় না, সামান্য একটা ঘোড়ার খুরের সমস্যাই হলেই
একটা যুদ্ধে পরাজিত হয়ে যায়। অর্থাৎ আপনি একটা দেশ সমৃদ্ধ একটা দেশ, সেই দেশটি কিভাবে গুটি গুটি পায়ে ধ্বংসের দিকে এগিয়ে গেল আমরা চেয়ে চেয়ে দেখলাম। ওই যে তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম, এই গানের মতোই হলো। এখানে বাস্তবতা অনেক কঠিন, দুর্বোধ্য এবং জটিল হয়ে গিয়েছে।